দেশের ব্যাংকগুলোতে কমেছে আমানত সংগ্রহ ও ঋণ ছাড়ের পরিমাণ। সুদের হার নির্ধারণ করে দেয়াই কারণ বলছেন অর্থনীতিবিদরা। নজরদারির দাবি কেন্দ্রীয় ব্যাংকের। দুর্নীতিবাজরা দেশের উন্নতি করতে পারে না। গণভবনের লায়ন সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। মাছ রক্ষায় আজ থেকে 28 অক্টোবর পর্যন্ত শিকারে নিষেধাজ্ঞা। সবার সহযোগিতা কামনা মৎস্য বিভাগের। ভোলায় 3 জেলে আটক। এবং মাদারীপুরের রাজৈরে অর্ধ কোটি টাকা নিয়ে উধাও পল্লী প্রগতি ফাউন্ডেশন নামের বেসরকারি এনজিও। সর্বশান্ত হতদরিদ্র মানুষ, সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ব্যাংক ও পুঁজিবাজার বিশ্লেষক তৌফিক হোসেন। সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তৌফিক হোসেন। আমরা এই বিষয়ে আলোচনা করব, তার আগে সংশ্লিষ্ট একটি খবর দেখে আসবো। চলতি অর্থ বছরের শুরুতে দেশের সরকারি বেসরকারি ব্যাংকে কমেছে আমানত সংগ্রহ ও ঋণ ছাড়ের পরিমাণ। ব্যাংক অ্যাসোসিয়েশন কর্তৃক সুদের হার নির্ধারণ করে দেওয়ার কারণেই নেতিবাচক প্রভাব পড়েছে, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। মুক্তবাজার অর্থনীতিতে কোনোভাবেই এমন সিদ্ধান্ত সুফল মিলবে না, উল্টো আর্থিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারিয়ে অর্থ সংকট আরও বাড়বে বলে মনে করেন তারা। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কাজল আব্দুলের রিপোর্ট। সহজভাবে একটু ঘুরিয়ে বললে ভুল হবে না যে টাকা কেনা বেচার জন্য বড় মার্কেট দেশের ব্যাংকিং খাত। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে ও সুদহারে নিজেদের অর্থ সাময়িকভাবে বিক্রি বা আমানত জমা রাখেন সাধারণ মানুষ। কিনে নেয় টাকাগুলোই আবার গ্রাহকদের কাছে নির্দিষ্ট শর্তে বিক্রি করে বা ঋণ হিসেবে দেয় ব্যাংকগুলো। টাকা কেনা বেচার এই সমতায় হেরফের হলেই সৃষ্টি হয় উভয় দিকেই সংকট। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ব্যাংকগুলোতে আমানত সংগ্রহের ধারাবাহিকতা বরাবরই ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু বর্তমানে গত জুনের চেয়ে চলতি বছরের জুলাই মাসে তা নিম্নমুখী। একই সময়ে ঋণ ছাড়ের পরিমাণও কমেছে প্রায় 5,500 কোটি টাকা। এজন্য অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের মতামতে ব্যাংক অ্যাসোসিয়েশনের দেয়া সাম্প্রতিক সিদ্ধান্তকেই দায়ী করছেন অর্থ বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে দেখেছি কিছুটা জোর করে চাপিয়ে দেয়া হলো যে আমানতের হার 6%-এর উপরে করা যাবে না। সরকারিভাবে বলে দেয়া হয়েছে যে সঞ্চয় সুদের হার কমে যাবে, কাজেই এখানে আমানত কমবে, এটাই তো স্বাভাবিক। মুখের কথায় আমাদের প্রশাসনের শাসন করতে পারেন, কিন্তু বাজার চালাতে পারবেন না। ব্যাংকে যদি ডিপোজিট অ্যাট্রাক্ট করতে হয়, তাকে সঞ্চয়পত্রের কাছাকাছি ইন্টারেস্ট দিতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, বেঁধে দেয় সুদহার কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মসূচি নয়, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ বিষয়। ব্যাংকগুলো তারা তাদের চিন্তা চেতনা করে গেছে। তারা যদি আবার কেউ ব্যাংক যদি একটা ব্যাংকও না করতো, তখন বোঝা যেত ইটস কোয়াইট ইম্পসিবল। এখন এই জিনিসটা এটা তো ফ্রি ইকোনমিতে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু ওই জাতীয় কিন্তু ওইরকম কিন্তু ছিল না যে তোমাকে এই পার্সেন্টেজেই দিতে হবে। এটা বহু আগে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দিয়েছে। এদিকে বেসরকারি ব্যাংকগুলো বেঁধে দেওয়া সুদহার না মানায় আমানত বেরিয়ে গেছে সরকারি ব্যাংকগুলো থেকে। এখন পর্যন্ত সরকারি 4টি ব্যাংক আমানত হারিয়েছে প্রায় 12,000 কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠানে ঢালাওভাবে ব্যাংক অ্যাসোসিয়েশন 6-9 সুদহারের সিদ্ধান্ত কোনোভাবেই দিতে পারে না মন্তব্য করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহ আহমেদ বলছে, সাধারণ গ্রাহকরা বাধ্য হয়ে ভিন্ন পথ অবলম্বন করছে। এটা করেছে ব্যাপ থেকে, তাদের তো কোনো এখতিয়ারও নাই। ইভেন বাংলাদেশ ব্যাংকও রেট নির্ধারণ করতে পারে না। দরিদ্র এবং মধ্যবিত্ত লোকের অ্যাসেট হলো টাকা, অতএব ওরা টাকা রাখবে, দেখে যে আমার টাকা কমে যাচ্ছে, অতএব কেন রাখতে হবে। আইদার তারা তখন ব্যাংক বিমুখ হচ্ছে। গত জুন মাসে আমানত সংগ্রহে 6 ও ঋণে 9% সুদহার নির্ধারণ করে বিএবি। এতে ব্যাংকগুলোতে অর্থমন্দা সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আমাকে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, মাননীয় গভর্নর সাহেব বলেছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য চলে যাচ্ছি ব্যাংক ও পুঁজিবাজার বিশ্লেষক তৌফিক হোসেনের কাছে। আমরা রিপোর্টটিতে যেমনটি দেখলাম যে এছাড়া আমরাও জানি সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোতে আমানত এবং যে ঋণ দুটোর পরিমাণই কিন্তু কমে গেছে। তো আপনার কাছে কি কোনো কারণে মনে হয় যে এই যে আমানত এবং সুদের যে হার নির্ধারণ করে দেওয়া হয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে, এর কোনো প্রভাব এর মধ্যে রয়েছে? ধন্যবাদ আপনাকে। তার আগে আমি একটু তাত্ত্বিকভাবে বলতে চাই যে বাংলাদেশের মার্কেটটা আসলে মানি মার্কেট বেস মার্কেট। আমরা অধিক মাত্রায় ব্যাংকের উপর নির্ভরশীল। এটা খালি
এই বছরই না, আমরা বিগত দশক ধরেই আমরা আসলে ব্যাংকিং খাতের উপর একটু বেশি নির্ভরশীল আর কি। সুতরাং এই খাতের যে কোনো ধরনের ডিসিশনগুলি আমাদের জন্য অনেক সময় আত্মঘাতী হয়ে যায় আর কি। আর যেটা অর্থনীতিবিদরা যেটা বলছে আর কি, যে ব্যাংকার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দুটি যে সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকার অ্যাসোসিয়েশন যেটা করেছে 6% ইন্টারেস্ট অফ ডিপোজিট, আর বাংলাদেশ ব্যাংক বলছে আপনার স্প্রেড রেটটাকে রাখতে হবে 4%-এর মধ্যে আর কি। আর মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা ইয়ে ছিল যে সিঙ্গেল ডিজিট আনতে হবে আমাদের ইন্টারেস্ট রেটটা আর কি। তো সবকিছু মিলায় একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছে ইন্ডাস্ট্রিটা। আসলে 3-4টা ডিসিশন একসাথে আসছে আর কি। আমার কাছে মনে হচ্ছে ডিসিশনগুলি ভালো না মন্দ সেটার জন্য আমাদেরকে হয়তো বা আরো কিছুদিন অবজার্ভ করতে হবে বা ওয়েট করতে হবে, কিন্তু 3-4টা প্যারালাল ডিসিশন হওয়াতে ব্যাংক খাত আমার মতে এখন একটু চাপের মধ্যেই আছে। স্প্রেডের কথা 4% কিংবা 4 কিংবা 5 থাকবে, এটা তো অনেকদিন থেকে আমরা এই কথা শুনে আসছি, কিন্তু হঠাৎ করে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অর্থাৎ লেন্ডিং এর ক্ষেত্রে আপনি 6 কিংবা 9 এবং আমানতের ক্ষেত্রে 6% যে রাখা হবে, এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত কি এত কম সময় নেওয়াটা কতটুকু যৌক্তিক? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে স্প্রেডটা আসলে আমাদের বুঝতে হবে স্প্রেডটা আসলে কি। স্প্রেডটা সিম্পলি হচ্ছে আমার ডিফারেন্স বিটুইন আমার লোন এবং ডিপোজিটের যে ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের স্প্রেড। আমি যদি আমি পার্শ্ববর্তী যদি ইন্ডিয়ার মার্কেটের দিকে তাকাই, তাদের স্প্রেডটা কিন্তু আমি দেখেছি যে 4-5টা ব্যাংকের একদম বিলো 5, 5, 5.5, 6-এর মধ্যে আছে আর কি। হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের একটা প্রজ্ঞাপনায় বলা হলো যে এটা সবগুলি ব্যাংকে 4% রাখতে হবে। আমি যদি এই বছরের সেকেন্ড হাফের দিকে আসি, জুনের দিকে, মার্চ, এপ্রিল, মে, জুন, সেই সময় স্প্রেডটাকে দেখেছি একটু ফ্লাকচুয়েট। একবার এটা ছিল গভর্নমেন্ট ব্যাংকগুলির ক্ষেত্রে এটা লেস দেন 3-এর মধ্যে যদিও আছে, 2.94 আর কি। প্রাইভেট ব্যাংক 4.33, ফরেন ব্যাংকগুলির ক্ষেত্রে এটা অলমোস্ট 7 হয়ে গেছে, 6.91%। সেক্ষেত্রে আমাদের স্প্রেডটা বেশ ফ্লাকচুয়েট এবং এটা ফলো করছে আর কি। এবং এটার আলটিমেট এফেক্টটা কিন্তু যখন আমি ডিপোজিট বা ইন্টারেস্টের বিষয়ে যখন রিভাইজ করবো আর কি, তখন কিন্তু স্প্রেডের আলটিমেট এফেক্ট এর মধ্যে এসে পড়ে আর কি। সুতরাং রেদার ইটস বেটার হতো যদি আমি স্প্রেডের প্রবলেমটাকে সলভ করতাম, দেন আমি যেতাম হচ্ছে ইন্টারেস্ট রিভিশনে, তাহলে হচ্ছে আমার হয়তো বা একটা কিছু সর্ট আউট হতো। কিন্তু 3-4টা জিনিস একসাথে চলে আসাতে এখন হয়তো বা আমরা রেগুলেটর এবং স্টেক হোল্ডারদের মধ্যে একটা বিভ্রান্তি হয়ে গেছে যে কোনটা আগে করব, কোনটা পরে করব, বা কীভাবে সবগুলি সমন্বয় করা যাবে কিনা একসাথে। ইটস বেটার, এটা খুব ভালো তো যদি স্প্রেডের প্রবলেমটা আমরা ফার্স্টে সর্ট আউট করতাম আর কি। আচ্ছা, একটা জিনিস বলা হচ্ছে যে এই যে সুদের হার কমানো হলো বিশেষ করে আমানত গ্রহণের ফলে, আমানত গ্রহণের দিকে, এর ফলে কিছুটা আমানত কমে গেছে, কিছুটা অনেকটাই আমানত কমে গেছে বিভিন্ন ব্যাংকগুলোর যে সাম্প্রতিক সময়ের যে রিপোর্টে দেখা যাচ্ছে। তাহলে এই টাকাগুলো আসলে কোথায় যাচ্ছে? আমরা কিন্তু আসলে পুঁজিবাজার কিংবা স্টক মার্কেটেও ওরকম দেখছি না। তাহলে কি টাকাগুলো কেন ব্যাংকে আসছে না, সেগুলো কোথায় যাচ্ছে? হ্যাঁ, কারণ আমরা এতদিন শুনে আসছি যে ব্যাংকগুলি কিছু ব্যাংক বলেছে যে তারা লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে আছে। তবে আমি এটা মানতে একদমই ডিসএগ্রি করি যে আমার মতে যে আমাদের যে 4টা স্টেট ওন ব্যাংক আছে, পাবলিক ব্যাংক আছে, তাদের এনাফ লিকুইডিটি আছে, তাদের লিকুইডিটি ক্রাইসিস কিছু নাই। তবে লাস্ট আমরা পেপার পত্রিকা দেখেছি জনতা ব্যাংক লাস্টে একটা ঝামেলার মধ্যে পড়েছে আর কি, এই ঋণটাকে সমন্বয় করতে গিয়ে আর কি। লিকুইডিটি ক্রাইসিসটা কেন হয়েছে? লিকুইডিটি ক্রাইসিসটা কারণটা কিন্তু এইটাই, আমার আমানত কমে যাওয়ার কারণে কিন্তু লিকুইডিটি ক্রাইসিসটা হয়েছে। আমরা কি দেখেছি গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের মার্চ অবধি, বা গত বছর যদি পুরোটা যদি দেখি, আমরা দেখলাম কি যে বেশিরভাগ ব্যাংকগুলি এগ্রেসিভ লেন্ডিংয়ে গেছে তারা। এর ফলে কি হলো, আমাদের একটা লিকুইডিটি ক্রাইসিসে আমরা পড়লাম। আবার এটা টেকাল দেওয়ার জন্য ব্যাংকগুলি কি করলো, তাদের ইন্টারেস্টটা বাড়ালো এই ডিপোজিটটাকে করতে গেলে। সবকিছু মিলায় লিকুইডিটি ক্রাইসিসের জন্য সর্বোপরি সর্বশেষ আমরা এই জানুয়ারিতে আমরা সিআরআরকেও আমরা স্ল্যাশ করলাম আর কি, কমালাম আর কি। সবকিছু দেখাও কিন্তু এখনো কিন্তু বলছে যে অনেক ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস আছে। সুতরাং আমার কাছে এই বিষয়গুলি এখনো কিছু ক্লিয়ার মনে হচ্ছে না আর কি। যদি লিকুইডিটি ক্রাইসিস থেকেই থাকে, সেই ক্ষেত্রে কেন আমি আগে অন্য সমস্যাগুলি গভর্নেন্স ইস্যুগুলিতে না গিয়ে কেন আমি ডিপোজিটে হাত দিলাম? কারণ আমি দেখেছি আপনার লাস্ট একটা পেপার পত্রিকাও আসছে যে একটা বেসরকারি ব্যাংক ওরা 9% করতে গেছে আর কি, ঋণটাকে আর কি, বেসরকারি একটা ব্যাংক আর কি। তা করতে গিয়ে তার সেই ব্যাংক, আমি নাম বলছি না আর কি, তা সেই ব্যাংকের অলমোস্ট 800 কোটি টাকা তারা আমানত অলরেডি তারা হারিয়েছে আর কি, বিকজ অফ 6% যেটা অ্যাডজাস্ট করতে হবে আমার ডিপোজিট যেটাকে 6% রাখতে হবে। তা এই ডিসিশনটা আমার কাছে মনে হচ্ছে এই অবস্থায় একটু তড়িঘড়ি করে নেওয়া হয়েছে আর কি। সেক্ষেত্রে আমরা তো দেখেছি আসলে ব্যাংকারদের সংগঠনই এই সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সমস্ত ব্যাংকের যারা মালিকানা রয়েছে তাদের সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো সেই জায়গাটা থেকে তারা যদি এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নাই পারে, তাহলে কেন তারা সিদ্ধান্ত নিল? হ্যাঁ, কারণ উদ্যোক্তা পরিচালকদের ব্যাংকরাও কিন্তু তারাও কিন্তু এটাকে কমপ্লাই করতে পারে নাই। সেটা স্প্রেড বলি, ইভেন আমার ডিপোজিটের রেশিওটা বলি, তারাও কিন্তু আমি যদি এই আগস্ট পর্যন্ত যদি তথ্য দেখি বাংলাদেশ ব্যাংকের ডাটা অনুযায়ী, যে আমার 21টা ব্যাংক অলরেডি সাফার করছে আর কি এই
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের রেজিস্ট্রেশনটাকে প্রতিপালন করতে আর কি। আর 40টা ওভারঅল 57টা ব্যাংকের মধ্যে 40টা ব্যাংক তো পারছে না করতে আর কি। যদিও কিছু ব্যাংক ইসলামী ব্যাংকগুলির মধ্যে আল আরাফা সহ কিছু ব্যাংক অথবা গেছে, তারা সিঙ্গেল রেটে তারা গেছে। তবে ওভারঅল 40টা ব্যাংকের কিন্তু এখনো পরিস্থিতি খুবই নাজুক আর কি। অলরেডি ব্যাংকের ডিরেক্টররা তারা খুবই এখন একটা ওরিড অবস্থায় রয়েছে। তারা বলছে এটা অ্যাডজাস্ট করা একটু ডিফিকাল্ট হবে। এবং আমরা জানি যে আমাদের এনপিএল ইস্যুটা কিন্তু এখনো বিদ্যমান। আমাদের এখনো এনপিএল অলমোস্ট 19% জাম্প করেছে আর কি। আপনি যদি এনপিএলকে লাগাম না টানতে পারেন, আপনার কিন্তু এই ধরনের ডিসিশন কোনো কিছু ফ্রুটফুল হবে না। আমি অর্থনীতিবিদের সাথে সম্পূর্ণ একমত আর কি, যে এখনই এই অবস্থায় এই 6% ডিসিশনটা অথবা না নিলেই পারতেন উদ্যোক্তা পরিচালকরা আর কি। সেক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ীরা একটা কথা বলে থাকেন যে তারা আমানতের সুদের হার হয়তো 6% অনেকেই পালন করছেন, কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে 9% কেউই পালন করছেন না। অনেক ব্যবসায়ীরা বলছেন তারা আসলে 12 কিংবা তার উপরে এই সুযোগটা কি কোনো ব্যাংক নিচ্ছে যে 6% আমি আমানত নিচ্ছি, আবার আমি লেন্ডিং এর ক্ষেত্রে সে আগের ধারায় 14 কিংবা 15তেই রাখছি? হ্যাঁ, ডেফিনেটলি এই সুযোগ আপনার যখন প্যারালালি যখন 3-4টা যখন ডিসিশন আপনার আসবে, তখন আপনার কিছু ব্যাংক তো আপনার স্বার্থন্বেষী ব্যাংক বলি বা এগ্রেসিভ ব্যাংকিং বলি, তারা হয়তো বা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে গভর্নেন্স ইস্যুতে যদি আমরা তাকাই, যে একটা চাপ তো রয়েছে। একদিকে বাংলাদেশ ব্যাংক আপনাকে বলে দিচ্ছে যে আপনাকে স্প্রেড 4% রাখতে হবে, এদিকে উদ্যোক্তা পরিচালকরা বলছে যে আপনাকে 6% রাখতে হবে, আবার 9% এনে সিঙ্গেল ডিজিট রাখতে হবে। এবং সময় খুব কম, 3 মাসের মধ্যে বলছে অ্যাডজাস্ট করতে হবে। আমার কাছে মনে হয় 3 মাসটা ফার্স্ট অফ অল 3 মাসটা যথেষ্ট কম সময়। 3 মাসের মধ্যে এতগুলি বিষয় ম্যাচ আপ করা আমার পক্ষে সম্ভব না। আর এর ফলে কিছু ব্যাংক হয়তো বা আবারও এগ্রেসিভ ব্যাংকিংয়ে যাওয়ার সুযোগ তো থাকবেই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এর সমাধানগুলো কি হতে পারে সেই বিষয়গুলো জানবো, তার আগে অন্য কিছু খবর দেখে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তিনি বলেন, যারা দুর্নীতিতে অভ্যস্ত তারা দেশের উন্নতি করতে পারে না। গতকাল বিকেলে গণভবনের লায়ন ও লিও সমাবেশে কথা বলেন তিনি। বিশ্ব দরবারে আজ যে কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ জয়ী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে উল্লেখ করে সবাইকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বিশ্বে আর্তমানবতা সেবায় নিবেদিত অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব। শনিবার বিকেলে গণভবনে মানব সেবামূলক এই সংগঠনের সদস্য লায়ন ও লিও এর সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় 10,000 সদস্যদের অংশগ্রহণে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মানব সেবায় লায়নের অবদানের জন্য সদস্যদের ধন্যবাদ জানান। দেশের দুর্যোগ মুহূর্তে এই সংগঠনের সহযোগিতার কথা স্মরণ করে এগিয়ে যাওয়া বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা চান। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। আজকে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। আমরা বাঙালিরা একসময় বিদেশে গেলে সবাই বলতো বাংলাদেশ, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ ইত্যাদি ইত্যাদি। এখন আর সে কথা কেউ বলে না। আপনারা নিশ্চয়ই বিদেশে যান যখন, তখন সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। এখন বাংলাদেশ শুনলে মানুষ বলে, ও বাংলাদেশ তো উন্নয়নের রোল মডেল। এই সম্মানটা অন্তত আমরা অর্জন করতে পেরেছি। আশা করি এই সম্মানটা যেন ধরে রাখতে পারি, সেটাই আপনাদের সহযোগিতা আমি কামনা করি। এই সময় প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থেকে যারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি করে তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না। 75-এ জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছিল, জাতির পিতার হত্যাকারীদের যারা পুরস্কৃত করেছিল, বিচার করতে দেয়নি, তারা যখন ক্ষমতায় ছিল তারা কি চায়নি এ দেশ উন্নত হোক? তাদের সে আকাঙ্ক্ষাটাই ছিল না। যাদের দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, মানুষ খুন করা, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করা, জমি দখল, এগুলি যাদের কাজ, তার দেশে উন্নয়নে কখনো মনোনিবেশ করতে পারে না। বর্তমান সরকারই দেশের উন্নয়ন করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগামী প্রজন্ম যেন দেশকে এগিয়ে নিতে পারে সেই পরিকল্পনাও আওয়ামী লীগ সরকার করে দিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, বিরতির পর আবার ফিরছে আলোচনায় ব্যাংক ও পুঁজিবাজার বিশ্লেষক তৌফিক হোসেনের কাছে। আমরা কথা বলছিলাম দেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে। বিরতির আগে আমরা যেমনটা বলছিলাম যে বিভিন্ন কারণে বর্তমান সময়ের যে আমানত কিংবা ঋণের একটি অসামঞ্জস্যতা আমরা দেখতে পাচ্ছি। আমানতের ক্ষেত্রেও সাধারণ যারা আমানতকারী রয়েছেন তাদের মধ্যে একটি উৎসের অভাব আমরা লক্ষ্য করছি। 6% অনেকেই হয়তো রাখতে চান না। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সময়ের যে মুদ্রাস্ফীতি বিবেচনায় 6% আমানতের যে হার নির্ধারণ করা হয়েছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? তো দেখেন, এটা যখন করলো আর কি, তখন হচ্ছে ব্যাংকগুলি কিন্তু এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে অ্যানালাইসিস করে তারা কিন্তু কমপ্লাই করেছে। তারা কিন্তু 6% তারা আমানতের ওটা নামে এনেছে ঠিকই, কিন্তু সেটা নামে আনলো কিন্তু যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে বা বিরতির আগে, যে তারা কিন্তু তারপরেও কিন্তু ঋণ বিতরণ করছে 10 থেকে 13%, ক্ষেত্রে 15%। কারণটা কি? কারণটা হচ্ছে গভর্নেন্স ক্রাইসিস। এটা নিয়ে কোনো স্পষ্ট কোনো নিয়ম নীতি বা কোনো নজরদারি, কোনো আইন বাংলাদেশে কিন্তু টেকনিক্যালি কিন্তু পাশ করা হয়নি। যদি কোনো নিয়ম নীতি থাকতো বা যদি কোনো আইন থাকতো, তাহলে হয়তো বা বাংলাদেশ ব্যাংকেরও একটা অ্যাকশনে যাওয়ার একটা তাগিদ থাকতো আর কি, যে হ্যাঁ আমি 6% আমানতে কমপ্লাই করছি ঠিকই, কিন্তু আমি ঋণ বিতরণের ক্ষেত্রে আমি আবার ওটা মানছি না, ওটা ব্রেক করে যাচ্ছি। এই ক্ষেত্রে নজরদারির অভাব তো বাংলাদেশ ব্যাংকের স্পষ্টই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমার সংশ্লিষ্ট আমি মনে করবো যে উদ্যোক্তা পরিচালকদেরও নজরদারির অভাব রয়েছে আর কি। তারা 6% করলো, 6% ডিসিশন আমি বলবো না যে এটা খুব ব্যাড ডিসিশন আর কি, এটা গুড ডিসিশন হতে পারে, বৃহৎ লং টার্মের ক্ষেত্রে হতে পারে। তবে আমাদের মনিটারি পলিসিটা আসলে কি, আমাদের কিন্তু সংকুচিত বা সম্প্রসারিত মুদ্রানীতি দুটার মধ্যে আমরা থাকি। হয়তো একবার সম্প্রসারিত গেলে পরের বার আমরা সংকুচিত চলে যাই আর কি, একটা ব্যালেন্স করার চেষ্টা, একটা ব্যালেন্স করা সবসময় থাকে আর কি। সেক্ষেত্রে ডেফিনেটলি যদি মানি মার্কেটে ফ্লোটা যদি ভালো হয়, তাহলে কি হবে, আমার ইন্টারেস্ট রেটটা কিন্তু অটোমেটিক কমে যাবে, আমার ডেপোজিটটা কিন্তু ভালো একটা ফিগার দেখাবে, গ্রোথ দেখাবে। আমি এই বছরের জুন অবধি আমাদের ডেপোজিটের এভারেজ গ্রোথ কত আছে আপনার 11.29% জুন অবধি আর কি। এর আগে ডিসেম্বরে, আমার লাস্ট ইয়ার ডিসেম্বর দেখেছি, এটা ছিল 10.64 আর কি। তো সেদিক দিয়ে আমাদের গ্রোথ অবশ্যই ভালো জুন অবধি আর কি। কিন্তু জুনের পরে যখন ডিসিশনগুলি যখন আসলো ব্যাংকের ক্ষেত্রে, প্যারালালি 3টা ডিসিশন, তখনই দেখলাম যে আমরা এই ডেপোজিটের ক্ষেত্রেও একটা একটা রিঅ্যাকশন দেখছি আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অতি শীঘ্রই একটা বাংলাদেশ ব্যাংকের এবং স্টেক হোল্ডারদের মিনিস্টার অফ ফাইন্যান্সের ক্ষেত্রে ইনভলভ হতে পারে, হয়ে একটা সুনির্দিষ্ট একটা নিয়ম নীতি করে ফেলা আর কি, যে কিভাবে এই ব্যাংকগুলিকে নজরদারিতে রাখা যাবে আর কি। তো আমরা কিন্তু সাম্প্রতিক সময় দেখেছি যে সাধারণ আমানতকারীদের মধ্যে সঞ্চয়পত্রে যাবার একটি প্রবণতা আমরা কিন্তু অতি উৎসাহ আমরা লক্ষ্য করেছি, যে আসলে তারা সবসময় চাচ্ছেন যে আরেকটু বেশি সুদ কিংবা আরেকটু বেশি মুনাফা পাওয়া যায় কিনা। সেই ক্ষেত্রে আসলে সঞ্চয়পত্রের উপরে বেশি চাপ পড়ছে, এটা আসলে কতটুকু সরকারের সঠিক সিদ্ধান্ত হবে, কিংবা সরকারের যে এই যে অতিরিক্ত সঞ্চয়পত্র বিক্রি করছে সেটার চাপকে আসলে সামাল দিতে পারবে কিনা ভবিষ্যতে? না, এটা আমি একদমই সাপোর্ট করি না। সঞ্চয়পত্রের উপর অতিরিক্ত চাপ কখনোই ফেলা উচিত। এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটাকে একটা লং টার্ম ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমি ডেপ্ট ইনস্ট্রুমেন্টও বলতে পারি ফিনান্সের পরিভাষায়। ডেপ্ট, বন্ড, এগুলি ওয়ান টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। এগুলির প্রতি আমার মনে হয় যে সাধারণ পিপলদের এগুলি বেশি আকৃষ্ট করা ঠিক হবে আর কি, কারণ এটারও একসময় কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আছে মার্কেটের উপর আর কি। রেদার আমার আরও যে পারপার্শ্বিক যে ইনস্ট্রুমেন্টগুলি আছে, হোয়াই নট উই গো ফর স্টক মার্কেট। স্টক মার্কেট আমরা জানি যে দীর্ঘমেয়াদী বেনিফিটের জন্য একটা বড় একটা উৎস, সেই মার্কেটও এখন বেশ ভালো নেতিবাচক অবস্থায় রয়েছে আর কি। সেখানেও আমরা দেখছি যে আমাদের মার্কেট প্যারালালি ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট। যেদিন ব্যাংকের লেনদেন খুব ভালো হয়, সেদিন স্টক মার্কেটের লেনদেনও খুব ভালো হয়, আমরা দেখেছি আর কি। এগুলি আসলে খুবই হাস্যকর আর কি, কারণ একটা দেশের আপনার মানি মার্কেট আর স্টক মার্কেট দুটো ডিফারেন্ট এন্টিটি, কেউ কারোর উপর কিন্তু ডিপেন্ডেন্সি না আর কি। আসলে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের স্ট্রাকচারটাই এমনভাবে করা যে আমরা ক্ষেত্র বিশেষে একটা ইনস্ট্রুমেন্টের উপর খুব বেশি মাত্রায় অতি আগ্রহী হয়ে পড়ি আর কি। এটা একসময় গিয়ে কিন্তু নেগেটিভ হয়ে দাঁড়ায় আর কি। সুতরাং আমি মনে করি যে অবশ্যই সঞ্চয়পত্রের উপর এত বেশি প্রেশার দেওয়া ঠিক হবে না গভর্নমেন্টের। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ব্যাংকের সুদের হার কিংবা আমানতের এই জায়গাটার উপরে আসলে বাংলাদেশ ব্যাংকের একটি নজরদারির কথা বলছিলেন, কিন্তু আসলে মুক্তবাজার অর্থনীতিতে আমরা আসলে খুব বেশি প্রভাব রাখার সুযোগ এখানে নেই। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক তো আসলে সিদ্ধান্তগুলো দিতে পারে না, তারা হয়তো উৎসাহিত করতে পারে। সেই ক্ষেত্রে আসলে সমাধানটা কি হবে? আসলে আমাদের অনেকগুলো তো লোন স্ক্যাম হয়ে গেছে, আবার আমার লোন স্ক্যাম তো হয়েছে অনেক, সবাই জানি আমরা। পাশাপাশি রিসেন্ট লাস্ট বছরখানেক আমরা দেখলাম এগ্রেসিভ ব্যাংকিং এর ট্রেন্ডটাও দেখলাম আর কি, লোন স্ক্যামের পাশাপাশি। এই দুইটা মিলিয়ে আসলে আমাদের ব্যাংকিং খাতটাকে একটু নাজুক করেছে। ওভারঅল যদি দেখি, আমাদের ব্যাংকিং খাত কিন্তু খুবই পটেনশিয়াল একটা আমাদের মানি মার্কেট কম্পেয়ার টু স্টক মার্কেট। যদি আপনি উন্নত দেশের মার্কেট দেখেন, আমেরিকা, জাপান, জার্মানি, ভারত, ইভেন ভারত, ওরা কিন্তু রেদার ব্যাংকের চেয়ে কিন্তু স্টক মার্কেটের দিকে বেশি ফোকাসড, কিন্তু আমরা ফোকাস শুরু থেকেই কিন্তু ব্যাংকের প্রতি। সেদিক দিয়ে আমরা শুরু থেকে ব্যাংকের দিকে আমরা যথেষ্ট আমাদের একটা ভালো একটা অবস্থান ছিল আর কি। যদি লাস্ট 3-4 বছর আমরা দেখি, বিভিন্ন কিছু ডিরেক্টিভ, আমি যেটা বলবো যে কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতি, লেক অফ গভর্নেন্স, আমার শুনে আসছে যে ব্যাংকের এটা কিন্তু একদম ভুল প্রচলিত, যে আমাদের ব্যাংকের বর্তমানে
গভর্নেন্স ক্রাইসিসটা খুব তীব্র, এবং স্টেক হোল্ডার অর্থনীতিরা বলে আসছে যে ব্যাংকের গভর্নেন্স নিয়ে কাজ করতে হবে আর কি। এবং সেক্ষেত্রে তো এইসব বিষয়ে ডিরেক্টিভ নিলেই হবে না, পাশাপাশি সুনীতি অবশ্যই থাকা উচিত। সেক্ষেত্রে ব্যাংকের যে মুনাফার অংশটা, সেই জায়গাটা আমরা বরাবরই দেখি যে আপনি স্প্রেডের কথা বললেন, স্প্রেড থেকেই আসলে মুনাফার একটি বড় অংশ ধরা হয়, কিন্তু একই সঙ্গে আমরা অন্যান্য দেশে, প্রতিবেশী যে দেশগুলো, সেখানে আমরা দেখি যে মাত্র 1% স্প্রেড দিয়ে কিংবা আরো কম শতাংশের থেকেও তারা কিন্তু মুনাফা করছে। অর্থনীতিবিদরা একটি কথা প্রায় আপনারা বলেন যে শুধুমাত্র যে আয়, লোন দেয়া কিংবা ঋণ গ্রহণ, এই দুটো দিয়েই যে মুনাফা করবে এমনটা না, পরিচালনা ব্যয় কমিয়েও কিন্তু মুনাফা বাড়ানো যায়। একই সঙ্গে আমরা দেখি ব্যাড লোন, সেটার যদি কালেকশনটা বেশি হয় সেটা হতে পারে। এই জায়গাগুলোতে কখনোই ব্যাংকগুলোকে নজরদারি দিতে দেখি না, কারণটা কেন? হ্যাঁ স্যার, ডেফিনেটলি, কারণ উন্নত দেশগুলির স্প্রেড কিন্তু আপনি ঠিকই বলেছেন যে 1% কমে কিন্তু তারা বেশ ভালো করছে, তাহলে আমরা কেন পারছি না আর কি। আপনি দেখেন এখানে আমাদের কিন্তু ডাটাও কিন্তু স্পষ্ট, আমাদের স্প্রেডটা সবসময় কিন্তু ফিক্সার থাকে না। আমি আপনাকে কিছু যে স্ট্যাটিস্টিক্স দিলাম আর কি, যে আমাদের এখন গভর্নমেন্ট ব্যাংকের স্প্রেড আছে 2.94, প্রাইভেটে কত আছে 4.33। দেখেন এটা কিন্তু হিউজ গ্যাপ। আপনি ফরেন ব্যাংকের দিকে যান 6.99, মানে অলমোস্ট 7। মানে দেখেন আমার একটা ব্যাংক মানি মার্কেট সেগমেন্টে 3টা ব্যাংকের ক্ষেত্রে আমাদের স্প্রেডটা কতটা ফ্লাকচুয়েট করছে আর কি। যেখানে আপনার স্প্রেড ফ্লাকচুয়েট করবে সেখানে তো আপনি আদার্স ডিসিশনগুলিতে আপনি স্মুথলি নিতে পারবেন না। রেদার ইউ গো ফর ফার্স্ট কনস্ট্রাক্ট ইউর স্প্রেড লিমিট। হ্যাঁ, এখন বাংলাদেশ ব্যাংক ওয়েললি বলছে যে 4% থাকা উচিত। তা 4% যদি আমি আমার 57টা ব্যাংকে যদি আমি 4%-এর মধ্যে নিয়ে আসতে পারি, 4 মানে নট এক্স্যাক্টলি এটা 4%ই হবে, এটা 3 হতে পারে, 3.3 হতে পারে, বা 2 হতে পারে। বাট একটা ব্যাংক 2, একটা 3, একটা 6, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু এটার কিন্তু ইম্প্যাক্ট কিন্তু শুধু ইন্টারেস্টে না, আলটিমেটলি কিন্তু আপনার ডেপোজিটে গিয়ে পড়বে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে যে মুদ্রানীতি ঘোষণা করে, সেখানে কি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায়? অবশ্যই এগুলি অন্তর্ভুক্ত করা উচিত, এটা করা অবশ্যই উচিত। আমার এই সম্বন্ধে সুনির্দিষ্ট নিয়ম নীতি থাকতে হবে আর কি। সেক্ষেত্রে আসলে ব্যাংকগুলো কতটুকু সহযোগিতা করবে? কারণ তারা তাদের মুনাফাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, এবং সেই বিষয়টাকে ছাড় দিতে তারা রাজি হবে কিনা, এটা আসলে স্টেক হোল্ডারদের অবশ্যই আন্তরিক ইচ্ছা লাগবে। আমার সাথে আমাদের পলিটিক্যাল এবং কালচারাল দুটাই সাপোর্ট লাগবে। দুটারই আমাদের পলিটিক্যাল কালচার দুটারই ব্যালেন্স একটা সাপোর্ট লাগবে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হলে বাংলাদেশে। আমরাও চাই যে দেশের ব্যাংকিং খাত এবং পুঁজিবাজার দুটোই খুব ভালো অবস্থানে চলে আসুক এবং একটি শৃঙ্খলার মধ্যে চলে আসুক। সময় স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে। এর বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ব্যাংক ও আর্থিক বাজার বিশ্লেষক তৌফিক হোসেন। আমরা কথা বলছিলাম বর্তমান সময়ের ব্যাংকিং খাত নিয়ে। দুইবার বড় অঙ্কের ধসের কারণে পুঁজিবাজারের আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগ অনেক কম। পুঁজিবাজার যাতে গড়ে উঠতে পারে তার জন্য ভিত্তি আমরা স্থাপন করেছি। এর মধ্যেই দুইবার বড় ধরনের ধস হয়েছে, সুতরাং এটা নিয়ে অনেকেই চিন্তিত। এই চিন্তার ফসলটাই হলো বর্তমানে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারা আজ প্রায় 8 বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করাবার চেষ্টা করছেন। দেশের উন্নয়ন প্রত্যক্ষ করা আর দরকারি সেবা নিতে উন্নয়ন মেলার শেষ দিনে ছিল দর্শনার্থী ও সেবা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। সরকারি বিভিন্ন দফতরের সেবার তথ্য জানা ও চাকরি নিয়ে বিদেশে যেতে নিবন্ধন, পাসপোর্ট নবায়ন সহ বিভিন্ন সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। আগামীতে মেলার সময় ও পরিসর আরও বাড়ানোর আহ্বান তাদের। বিস্তারিত হাজেরা শুলির রিপোর্টে। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত উন্নয়ন মেলা যেন অগ্রগতির পথে এগিয়ে যাওয়া সমগ্র বাংলাদেশের এক অনন্য চিত্র। একই ছাদের নিচে উন্নয়ন ও উদ্ভাবনের ব্যাপক আয়োজন দেখা ও জানার জন্য প্রতিটি স্টলেই ছিল দর্শনার্থীদের ভিড়। দেশ উন্নয়ন হচ্ছে, আমাদের সবার আগে যাবে, সেটা আমাদের জন্য খুব ভালো, তাই আমাদেরকে খুব খুশি লাগছে। এত রিসোর্সফুল জিনিস যা আসলে ঘরে বসে অথবা মনে করেন নেট ঘেটে কখনো পাওয়া সম্ভব না। স্টলগুলো মোটামুটি ভালো লেগেছে, অনেক জিনিস আমরা নতুন জানতে পেরেছি। নির্বাচন কমিশনের ইভিএম মেশিনের সঙ্গে ভোটারদের পরিচয় করিয়ে দেয়া, জাতীয় পরিচয় পত্রের প্রিন্টেড কপি সরবরাহ, স্মার্ট কার্ডের জন্য আঙ্গুলের ছাপ নেওয়া, অনলাইনে জমির নামজারির জন্য আবেদন গ্রহণ, এমন নানা সেবা দিতে ব্যস্ত ছিলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। মালিক যারা, তাদের খতিয়ান সংক্রান্ত তাদের জমির মালিকানা কাগজটা তাদের কি আছে সেটা আমরা দেখাচ্ছি, প্লাস ম্যাপগুলো আমরা সরবরাহ করছি।
সরকার নির্ধারিত ফি দিয়ে। শেষ দিন শনিবার বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার স্টল ঘুরে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় সেবা নিতে তৎপর ছিলেন দর্শনার্থীরা। অনেক তথ্যগুলো আমরা জনগণে পাইতেছি, যেটার জন্য আমাদের সুবর্ণচর উপজেলা থেকে যেমন ভূমি রেকর্ড এটা তেজগাঁ আসা লাগবে, এখন আমি নোয়াখালী থেকে বসি ওয়েবসাইটে দেখতে পারবো। যে ইনফরমেশনটা পেলাম যে আমার স্মার্ট কার্ডটা হয়েছে, রেডি হয়েছে এবং কোন জায়গায় দিবে ওই অ্যাড্রেসটা ওনারা দিয়েছেন। মেলাটা আরো যদি একটু সময় বৃদ্ধি করে দিত তাহলে হয়তো অনেকে এটা উপকৃত হতো। বিদেশ যেতে ইচ্ছুক বিপুল সংখ্যক নারী পুরুষ নাম নিবন্ধনের পাশাপাশি স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্টল থেকে। মেলায় সহজ ও কম খরচে এসব সেবা পেয়ে সন্তুষ্ট তারা। এখানে এসে ফিঙ্গার করছে, স্মার্ট কার্ড নিচ্ছে, এভাবে তারা সহজেই বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে। গৃহকর্মী হিসাবে বাইরে যা কাজ করবো বলে আর এখানে আসছিলাম সাক্ষাৎ পেয়ে। এখানে খুব সহজে লিগ্যাল ভাবে রেজিস্ট্রেশন করা যায়, সরকারের মাধ্যমে বিদেশে যাওয়া যায়, এখানে আসা। আমরা এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল, পরবর্তী আমাকে ডাকবে সুযোগ হলে এবং আমি কম খরচে সরকারিভাবে যেতে পারবো এবং আমি ভোগান্তিতে পড়বো না। উন্নয়ন মেলার পুরো প্রাঙ্গণ জুড়ে ছিল স্কুল কলেজ শিক্ষার্থীদের সরব উপস্থিতি। মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিষয় ছিল তাদের ব্যাপক আকর্ষণ। প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন কিছু শিখতে পারলাম, এই ক্লাস করে ভালো লাগলো। মাননীয় প্রধানমন্ত্রীর একটি দৃঢ় অঙ্গীকার রয়েছে যে বাংলাদেশের প্রতিটি ক্লাসরুম হবে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ক্লাসরুম, যার মাধ্যমে শিশুদেরকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট দিয়ে লেখাপড়া শেখানো হবে। 108টি প্রতিষ্ঠান 3 দিনের এই মেলায় তাদের সেবা ও নানা উদ্ভাবনের চিত্র উপস্থাপন করে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। মা ইলিশ রক্ষায় আজ থেকে 28শে অক্টোবর পর্যন্ত 22 দিন পর্যন্ত দেশের সমুদ্র ও নদীতে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারি আইন মেনে সকাল থেকেই বরগুনা, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর সহ দেশের নদীগুলোতে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। কোনো নদীতে মাছ ধরা ট্রলার বা নৌকা দেখা যায়নি। তবে ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ার সময় জাল ও নৌকা সহ 3 জনকে আটক করেছে নৌপুলিশ। মা ইলিশ রক্ষায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গবেষকরা। তবে জেলেরা অবরোধ চলাকালীন পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। নিষেধাজ্ঞা অমান্য করে যাতে কেউ মাছ ধরতে না পারেন সেজন্য কঠোর অবস্থানের কথা জানিয়ে সবার সহযোগিতা চেয়েছে মৎস্য বিভাগ। দর্শক, বরিশালে এই মুহূর্তে আছেন ফিরদৌস সোহাগ, আমরা সরাসরি চলে আছি তার কাছে। আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের কীর্তনখোলা নদীতে। এই জায়গাটিতে কিন্তু এখন এই মৎস্য অভিযান চালানো হচ্ছে। নৌ পুলিশ, র্যাব এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযানটি পরিচালনা করছে। আমরা একটু দেখাবার চেষ্টা করি আসলে এখানে কি হচ্ছে। যেটি হচ্ছে যে বরিশালের যে কীর্তনখোলা নদী রয়েছে সেই জায়গাটিতে কিন্তু তারা বরিশালের যারা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন, যারা নৌ পুলিশ রয়েছেন এবং র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মূলত ইলিশ, মা ইলিশ এবং প্রজনন মৌসুমটি এখন হওয়ার কারণে কিন্তু এটি করা হচ্ছে। মূলত আজকে গতকালকে রাত 12টা 1 মিনিট থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং তারই অংশ হিসাবে কিন্তু নদীতে বিভিন্ন ট্রলার, বিভিন্ন যে যানবাহন রয়েছে, নৌযান রয়েছে, সেগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। আমরা যেটা দেখছি যে বরিশালের মৎস্য কর্মকর্তারা এবং নৌ পুলিশ এবং র্যাবের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়ে সেই কাজটি চালিয়ে যাচ্ছেন এবং এই আজকে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ টোটাল 22 দিন। এবং এই কারণে কিন্তু আজকে বরিশাল সহ দেশের সব জায়গায় প্রজনন মৌসুম হওয়ার কারণে কিন্তু মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে নদীতে, সেই লক্ষ্যে কিন্তু এই কার্যক্রমটি চালানো হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রমটি শুরু হয়েছে গত রাত 12টা 1 মিনিটে এবং তারই অংশ হিসাবে কিন্তু আজকে এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে র্যাবের কর্মকর্তা এবং নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে কাজ করছেন। এছাড়াও কিন্তু কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনীও এদের এবছর এই কাজে সম্পৃক্ত হয়েছেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগে বরিশাল মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক যে বিভাগীয় যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যেটা দেখছি, কীর্তনখোলা নদীতে নাইম পরিবহন নামে একটি ট্রলার রয়েছে, এটি যাচ্ছিল এখানে কোনো ধরনের ইলিশ মাছ আছে কিনা এবং মাছ ধরার জাল আছে কিনা অথবা ইলিশ মাছ ধরার কোনো সরঞ্জাম আছে কিনা এই জিনিসটি তারা খুঁজে দেখার চেষ্টা করছেন। আসলে এই সময়টিতে কিন্তু ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রয় এবং মজুদ সবকিছুই নিষিদ্ধ। এই লক্ষ্য নিয়ে কিন্তু
কাজ করা হচ্ছে এবং সরকারের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে ইলিশ মাছের বংশ বিস্তার করা যায় এবং এই বংশ বিস্তার যেন স্বাভাবিকভাবে হয়, সেই কারণেই কিন্তু এটি করা হচ্ছে এবং এর সুফল কিন্তু ভোগ করছেন দেশের সাধারণ মানুষ। আমরা জানি যে ইলিশ বাংলাদেশের অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং এই ইলিশ মাছ কিন্তু প্রচুর দাম দিয়ে মানুষকে সাধারণত ক্রয় করতে হয়। আসলে মূল লক্ষ্য হচ্ছে যে ইলিশ মাছের বংশ বিস্তার করে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায়, এই লক্ষ্যেই কিন্তু কাজ করা হচ্ছে এবং যারা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেই লক্ষ্য নিয়ে আসলে কাজ করছেন। আমরা একটু জানিয়ে রাখি যে এই কার্যক্রম কিন্তু এই মাসের 28 তারিখ পর্যন্ত চলবে এবং 28 তারিখ রাত 12টা 1 মিনিট পর্যন্ত এই কার্যক্রম চলবে। এরই অংশ হিসাবে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে একজন ইলিশ মাছের যারা বিক্রেতা রয়েছেন বরিশাল নগরীর একটি বাজার থেকে একজনকে পুলিশ র্যাব তাদেরকে একজনকে আটকও করেছে এবং জানতে পেরেছি যে তার অপরাধ ছিল যে নিষিদ্ধ সময় মাছ বিক্রি করা হচ্ছিল। তো এই ছিল মোটামুটি বরিশালের কীর্তনখোলা নদী থেকে প্রজনন মৌসুমী ইলিশ ধরা সম্পর্কিত সর্বশেষ খবর। পরিবহন ব্যবস্থায় সঠিক পরিকল্পনা না থাকায় দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না। শুধু আইন করে মহাসড়কে 3 চাকার স্বল্পগতির গাড়ি নিষিদ্ধ করলে সমাধান আসবে না। এসব যানবাহনের জন্য আলাদা রাস্তা করতে হবে। রোড সেফটির আয়োজনে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। রাজধানী প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সড়কের চাপ কমাতে নদী ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি। এজন্য নদীর নাব্যতা বাড়ানোর আহ্বান জানান তারা। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপনে পরিবহন বিশেষজ্ঞ আব্দুল হামিদ শরীফ থ্রি হুইলারের বিকল্প মিনি ভ্যান ব্যবহারের উপকারিতা তুলে ধরেন। স্কুল কলেজের জন্য মিনি বাস এবং সবজি পরিবহনে ফ্রিজার গাড়ি ব্যবহারের সুপারিশ করেন তিনি। এজন্য ব্যাংকগুলোকে স্বল্প সুদের ঋণ প্রদানের দাবি করেন বক্তারা। উপজেলা দিয়ে 15 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে গেছে, আপনি তার পাশে 15 কিলোমিটার করলেন না ওই উপজেলার রাস্তা মানে এলজিডির রাস্তা, কিন্তু পুরো উপজেলার ভিতরে হয়তো আপনি 300-400 কিলোমিটার করে ফেলছেন। কারণটা কি? আপনি নেটওয়ার্ক প্ল্যানিং করেন নাই। সিরিয়াসলি সামবডি শুড টেক রেসপন্সিবিলিটি। ওই 2 লাখ কিলোমিটারের মধ্যে কেন 15,000 কিলোমিটার এই হাইওয়েগুলোর পাশ দিয়ে হলো না, এটা জবাব কাউকে না কাউকে দেওয়া উচিত। কিন্তু 2021 সালের মধ্যে আইসিটি খাতে 20 লাখ তরুণের কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল রাজধানী হাতিরঝিলে এমপি থিয়েটারে বেসিসের 20 বছর পূর্তি অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আইসিটি খাত ও দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে আবারও নির্বাচন করার আহ্বান জানান তিনি। স্টুডেন্টস ফোরাম আয়োজিত ইয়ুথ ফেস্টে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি আলমাস কবির, ফারহানাই রহমান, নাইমুজ্জামান মুক্তার সহ আইসিটি খাতের বিশিষ্টজনরা। এতে অংশ নেওয়া প্রায় 5,000 শিক্ষার্থীকে বিভিন্নভাবে উৎসাহ ও দিক নির্দেশনা দেন বক্তারা। অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থীকে আইটি খাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন অতিথিরা। সারা বাংলাদেশে আমাদের 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠানে যে 4.5 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য 28টা হাইটেক পার্ক বিভিন্ন জেলা বিভাগে নির্মাণ করা হচ্ছে, যেখানে আগামী 3 বছরে 21 সালের মধ্যে 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান আইসিটি সেক্টরে ইনশাআল্লাহ তৈরি করা হবে। আজকে বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা যদি অব্যাহত থাকতে হয় আমাদের জন্য কিন্তু একটি বড় দায়িত্ব, তোমাদের জন্য একটি বড় দায়িত্ব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই বাংলাদেশ সামনে যাবে। দেশে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে মেধাস্বত্ব সম্পত্তি অধিকার সংরক্ষণ জরুরি, এমন ধারণা বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিয়েট আইসিএসবির। গতকাল পেশাগত দক্ষতা উন্নয়নে মেধাস্বত্ব সম্পত্তি অধিকার রক্ষার গুরুত্ব নিয়ে ঢাকা ক্লাবে আয়োজিত সেমিনারে এমন পর্যালোচনা করেন সংগঠনটি। এ সময় প্রশিক্ষণের মাধ্যমে সরকারি পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক বিভাগের কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন আয়োজকরা। সেমিনারে ভারপ্রাপ্ত শিল্প সচিব মোহাম্মদ আব্দুল হালিম জানান, দেশে আইপি সিস্টেম শক্তিশালী করতে আইনি কাঠামো ও নীতিমালা তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। মাদারীপুরের রাজৈরে 2 সপ্তাহ অফিস করে অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে পল্লী প্রগতি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি এনজিও। লোভের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন হতদরিদ্র মানুষ। এসব ভুয়া এনজিওর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। এই ঘটনায় মামলার পর অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও সাদা তাকুনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের রাজৈরে হৃদয়নন্দী আদর্শ গ্রাম। এই গ্রামের অধিকাংশ হতদরিদ্রদের মাঝে যেন শকুনের চোখ পড়েছে। এনজিওর প্রতারণার ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খুইয়ে এখন সর্বশান্ত এখানকার মানুষ। এলাকাবাসী জানায়, সেপ্টেম্বর মাসের শুরুতে রাজৈরে টেকেরহাট বাস স্ট্যান্ডের পাশে স্থানীয় মেম্বার জাফর শেখের বাসা ভাড়া নেয় বগুড়া চালোপাড়া এলাকার আতিক, বিপ্লব ও সেলিম নামের 3 ব্যক্তি। পরে সেখানে পল্লী প্রগতি ফাউন্ডেশন নামের একটি এনজিওর কাজ শুরু করে তারা। সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে উপজেলার কয়েক হাজার মানুষের কাছ থেকে অর্ধ কোটি টাকা জামানত সংগ্রহ করে ওই 3 ব্যক্তি। এরপর গত মাসের 18 তারিখে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা সংস্থার সাথে জড়িতরা। থানা অধীন প্রত্যেকটা ইউনিয়নেই এইভাবে প্রতারণা করছে তারা। এইভাবে বলে যে লোন দেবো, 30,000 টাকা দেবো, 3,000 টাকা নিয়েছে সঞ্চয়। জনগণ লোভে পড়ে আমরা এই প্রতারণা হয়ে গেছি। আমাকে ফর্ম করে নিয়ে যাওয়ার পর দিনই তারা পালাই গেছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সচেতন হলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো এনজিও কার্যক্রম শুরু করার পূর্বে আমাদের স্থানীয় প্রশাসনকে অবহিত করে তাদের কার্যক্রম শুরু করার বিধান আছে। অনেক সময় বিধানটা লঙ্ঘন করে এই কার্যক্রমগুলো চালায়, যেটা আমাদের অজ্ঞাতসারে হয়ে থাকে। আমাদেরকে জানানো হলে আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনায় রাজৈর থানায় মামলা হলে আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। পল্লী প্রগতি ফাউন্ডেশন নামে একটি এনজিও গ্রাহকের টাকা আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে রাজ্য থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে গত 2 বছরে এমন আরো 6টি ভুয়া এনজিও হাজার হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় 8 থেকে 10 কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। সময় সংবাদ, মাদারীপুর। কুড়িগ্রামে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি রোগ প্রতিরোধে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে দেওয়া হচ্ছে পুষ্টি চাল। রক্তশূন্যতা, ডায়রিয়ার ঝুঁকি ও শিশু মৃত্যুর হার কমাতে এ চাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এতে খুশি এলাকাবাসী। কুড়িগ্রাম থেকে মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের 10 টাকা কেজি দরে বছরের 5 মাস পরিবার প্রতি 30 কেজি করে চাল দেয়া হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় চালের গুঁড়ার সাথে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন ও জিঙ্ক এই 6টি ভিটামিন ও খনিজ পদার্থ মিশিয়ে কৃত্রিম চাল উৎপাদন করে সাধারণ চালের সাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে পুষ্টি চাল। এ চালের রন্ধন পদ্ধতি সহজ এবং স্বাদ অন্যান্য চালের ভাতের মতো হওয়ার পাশাপাশি শরীরের নানা উপকারে আসায় খুশি উপকারভোগীরা। আমরা এই চাল পায়া আমরা 1 মুঠো 1 মুঠো 3 বেলা খাই। পুষ্টি দিচ্ছে এই চাউলত, উপকার আছে। এই চালটা পাওয়ার পরে আমার বহু অসুখ বিসুখ কমছে। উপকারভোগীরা নিয়মিত এ চাল পাচ্ছেন এবং এর ইতিবাচক প্রভাবে এলাকায় রোগ ব্যাধি কমেছে বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। চালের সাথে আছে আবার পুষ্টি মনে করো এই চালটা খাওয়ার পর অসুখ বিসুখ একটু আর কি কমছে। এখানে মেশিনের সাহায্যে সাধারণ চালের 100টি দানার সাথে পুষ্টি চালের 1টি দানা মিশিয়ে বাজারজাত করা হচ্ছে বলে জানালেন মিলের স্বত্বাধিকারী। ওয়ারহাউস থেকে আমরা সংগ্রহ করে আমরা খুব সতর্কতার সহিত 1:100 অনুপাতে আমরা মিশ্রণ করে খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলারদের মাঝখানে আমরা সরবরাহ করে থাকি। বর্তমানে 2টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য উপজেলাগুলোতে এ চাল দেয়া হবে বলে জানালেন জেলা খাদ্য দপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। এ চাল কার্ড উপকারভোগীদের মাধ্যমে বেশ সাড়া পড়েছে এবং সবাই এ চাল নিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং পুষ্টি চাল পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও বিস্তার লাভ করবে। জেলার 9 উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীর সংখ্যা 1,41,865 জন। এর মধ্যে সদর ও ফুলবাড়ী উপজেলার 30,374 জন উপকারভোগীকে পুষ্টি চাল দেয়া হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এবার জানিয়ে দেব পুঁজিবাজারের খবর। শেয়ার লেনদেনের খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এখন পর্যন্ত লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে তাদের লেনদেন পরিচালনা করছে। শুরুতে আমি জানিয়ে দিই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 1.86 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,420 পয়েন্টে। ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসই সরিয়া ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্স, এই সূচকটি 4.81 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,255 পয়েন্টে। ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স, এখানে 1.59 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,899 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত
খুব বেশি শেয়ার হাতবদল হয়নি, মাত্র 292 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 144টি প্রতিষ্ঠান, দর কমেছে 116টি এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 57টি প্রতিষ্ঠানের দরে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করছি না। টপ 20 শেয়ারের তালিকা একটু দেখে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, KPCL রয়েছে তালিকার 1 নম্বরে 135 টাকা 60 পয়সা দর নিয়ে। তবে সর্বোচ্চ 137 টাকা উঠলেও 128 টাকা কিন্তু সর্বনিম্ন দর এখন পর্যন্ত লেনদেন হতে দেখেছি আমরা এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, 359 টাকা 10 পয়সায় লেনদেন করছে। তবে সর্বোচ্চ 359 টাকা 90 পয়সা, তবে সর্বনিম্ন 348 টাকা পর্যন্ত নেমেছিল তালিকার 2 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। সিঙ্গার বিডি রয়েছে তালিকার 3 নম্বরে 238 টাকা 80 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ 244 টাকা, তবে সর্বনিম্ন 235 টাকা পর্যন্ত কিন্তু নেমেছে তালিকার 3 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। তালিকার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ACFL আমান কটন রয়েছে তালিকার 4 নম্বরে 61 টাকা 10 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ 61 টাকা 10 পয়সায় অবস্থান করছে, তবে সর্বনিম্ন 56 টাকা 90 পয়সা পর্যন্ত নেমেছিল এই প্রতিষ্ঠানটি। একটিভ ফাইন রয়েছে তালিকার 5 নম্বরে 40 টাকা 20 পয়সা দর নিয়ে, তবে সর্বোচ্চ 40 টাকা 70 পয়সা, তবে আমরা দেখতে পাচ্ছি 43 টাকা 90 পয়সা পর্যন্ত কিন্তু নেমেছিল এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ সর্বনিম্ন লেনদেনও কিন্তু বেশ খানিকটা নিচে পড়েছে। তালিকার পরবর্তী অবস্থান নুরানি রয়েছে 6 নম্বরে 22 টাকা 10 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ 22 টাকা 50 পয়সা, তবে সর্বনিম্ন 21 টাকা 80 পয়সায় লেনদেন করেছে নুরানি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 7 নম্বরে বিবিএস কেবল রয়েছে তালিকার 7 নম্বরে 129 টাকা 70 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ 130 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 128 টাকা 90 পয়সায় রয়েছে। ড্রাগন সোয়েটার রয়েছে তালিকার 8 নম্বরে DSSL, এই প্রতিষ্ঠানটি 34 টাকায় লেনদেন করছে, সর্বোচ্চ 34 টাকা 40 পয়সা, তবে সর্বনিম্ন 33 টাকা 30 পয়সায় লেনদেন করছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম কয়েকটি অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশের ব্যাংকগুলোতে কমেছে আমানত সংগ্রহ ও ঋণ ছাড়ের পরিমাণ, সুদের হার নির্ধারণ করে দেওয়াই কারণ বলছেন অর্থনীতিবিদরা। নজরদারির দাবি কেন্দ্রীয় ব্যাংকের। দুইবার বড় অঙ্কের ধসের কারণে পুঁজিবাজারে আস্থার সংকটের সৃষ্টি হয়েছে, বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বললেন অর্থমন্ত্রী। মাছ রক্ষায় আজ থেকে 28 অক্টোবর পর্যন্ত শিকারে নিষেধাজ্ঞা, সবার সহযোগিতা কামনা মৎস্য বিভাগের। ভোলায় 3 জেলে আটক। এবং মাদারীপুরের রাজৈরে অর্ধ কোটি টাকা নিয়ে উধাও পল্লী প্রগতি ফাউন্ডেশন নামের বেসরকারি এনজিও। সর্বশান্ত হতদরিদ্র মানুষ, সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসনের। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।